চ্যাপ্টার ৩৯১ মহান নাবিক রোজেল। আমি জানতাম অড্রে হলের চোখ অর্ধেক ঘোরানো ছিল আর চিবুক সামান্য উঁচু করা। অড্রে হল বেশ খুশি মনে আর চোখে তাকাল। গম্বুজটাকে ধরে রাখা একটা পাথরের পিলারের দিকে তার দৃষ্টি স্থির হল। পরক্ষণেই অড্রে হল দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। উত্তরটা শোনার পর মিস্টার হ্যাংডম্যানের রিঅ্যাকশন দেখার জন্য অড্রে একদম প্রস্তুত হয়েছিল। ফোর্স ওয়াল অস্পষ্টভাবে একটা ব্যাপার বুঝতে পারল। রোজেল গুস্তাভের এই ডায়েরিগুলো মিস্টার ফুলের কাছে দিয়ে বদলে কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, এমনকি হয়তো কিছু রহস্যময় জিনিসপত্র পাওয়া সম্ভব। রোজেল গুস্তাভের ডায়েরি, এখানে কি সেই নোটগুলোর কথা বলা হচ্ছে যেগুলো রোজেল গুস্তাভের নিজস্ব অদ্ভুত সব চিহ্ন দিয়ে লেখা, যা কেউ আজ পর্যন্ত পাঠোদ্ধার করতে পারেনি? ওগুলো তাহলে আসলে ডায়েরির পাতা ছিল? মিস্টার হ্যাংডম্যানের কণ্ঠস্বর খুব দৃঢ় শোনাল, আর মিস্টার ফুলও আলজার উইলসনের কথার কোনো প্রতিবাদ করল না। ফোর্সওয়াল ভাবল, আমি এরকম অনেক নোট দেখেছি, কিন্তু কোনো আগ্রহ ছিল না বলে ফোর্সওয়াল একটাও কেনেনি। আহারে, হ্যাঁ, মিস অড্রের কাছে তো বেশ কয়েকটা আছে। এই ব্যাপারে মিস অড্রে তো একদম পাগল। কিন্তু অড্রের ওই কুকুরটা গত সপ্তাহে, না হয়তো গত সপ্তাহেই, ফোর্সওয়ালের ঠিক মনে পড়ছে না। আসল কথা হল, সুসি অনেক বই আর নোট ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে, যার মধ্যে সম্রাট রোজেল গুস্তাভের সেই ডায়েরির পাতাগুলোও ছিল। এই হঠাৎ পাওয়া চমক আর প্রবল হতাশা ফোর্সওয়ালের হৃদয়কে এমনভাবে আচ্ছন্ন করে ফেলল যে তার মনে হল দুহাত দিয়ে নিজের কান চেপে ধরে একটা চিৎকার দেয়। কিন্তু ফোর্সওয়ালের বর্তমান অনুভূতি প্রকাশ করার জন্য শুধু একটা চিৎকারই যথেষ্ট ছিল না। আমার কুকুর একদম দুই চোখে সহ্য হয় না, ফোর্সওয়াল তিক্তভাবে মনে মনে ভাবল। মিস্টার হ্যাংডম্যানের অনুরোধটা ক্লাইন মোরেত্তির ধারণার কিছুটা বাইরে ছিল, তবে এই কাজটা করা ক্লাইন মোরেত্তির জন্য সবচেয়ে সোজা ছিল। ক্লাইন মোরেত্তি মুচকি হেসে বলল, অবশ্যই। তুমি কি চাও সবাই এটা শুনুক, নাকি তুমি চাও শুধু তুমি একাই ব্যাপারটা জানবে? আলজার উইলসন কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল, শুধু আমি একা। অন্যকে সাহায্য করার মতো নিঃস্বার্থ কোনো মনোভাব আলজার উইলসনের ভেতরে ছিল না। ক্লাইন মোরেত্তি হাসল এবং ক্লাবের অন্য সদস্যদের শোনার ক্ষমতা সাময়িকভাবে আটকে দিল। আর এই ব্যাপারটা মিস জাস্টিসকে ভীষণ হতাশ করল। অড্রে হল তো মিস্টার হ্যাংম্যানের অবাক আর হতবাক হয়ে যাওয়া মুখটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যেন অড্রে হল নিজেই খুব মহান কোনো একটা কাজ করে ফেলেছে। যদিও অড্রে হল কথাটা জোরে বলতে পারছিল না, তারপরও মিস্টার হ্যাংম্যান উত্তরটা জানার পর কী রিঅ্যাকশন দেয় সেটা দেখার জন্য অড্রে উন্মুখ হয়েছিল। কিন্তু এখন ওই জঘন্য হ্যাংম্যান আমাকে এই আনন্দটুকু থেকে বঞ্চিত করল। অড্রে হল মনে মনে গজগজ করে উঠল। তবে অড্রে হলের কাছে এই ব্যাপারটা পরিষ্কার ছিল যে আলজার উইলসনের এই অনুরোধটা পুরোপুরি যুক্তিসঙ্গত। কিন্তু আমি তো উত্তরটা আগে থেকেই জানি। অড্রে হল ঠোঁট উল্টে মনে মনে ভাবল। ঠিক এই মুহূর্তে ক্লাইন মোরেত্তি খুব আয়েশ করে ব্লাসফেমি কার্ডটা উল্টে সোজা করে ধরল, যাতে মিস্টার হ্যাংডম্যান সরাসরি কার্ডের ছবিটা দেখতে পারে। কার্ডে সম্রাট রোজেল গুস্তাভকে কালো বর্ম, মাথায় মুকুট আর গায়ে রাজকীয় চাদর জড়ানো অবস্থায় দেখা যাচ্ছিল। সম্রাট রোজেল গুস্তাভের প্রতিকৃতি সব জায়গায় এতই দেখা যায় যে আলজার উইলসন তাকে এক দেখাতেই চিনে ফেলল। সবচেয়ে বড় কথা হল, কার্ডের ওপর খুব স্পষ্ট করে একটা চিহ্ন দিয়ে লেখা ছিল, সিকোয়েন্স 0, কালো সম্রাট। আসলেই তো, এটা তো সেই বহুল চর্চিত তাসের বান্ডিল যার মধ্যে ঈশ্বর হওয়ার পথগুলো লুকিয়ে আছে, আর এটা স্বয়ং সম্রাট রোজেল গুস্তাভ তৈরি করেছিল। এটাই হচ্ছে ট্যাট কার্ডের আসল আদিরূপ। সিকোয়েন্স 0, কালো সম্রাট ঈশ্বর হওয়ার জন্য এটাই কি লয়ার পাথওয়ে? মিস্টার ফুল এতদিন ধরে রোজেল গুস্তাভের ডায়েরি সংগ্রহ করছে। মনে হচ্ছে এই তাসের বান্ডিলের সূত্রগুলো খুঁজে বের করার জন্যই মিস্টার ফুল এই কাজটা করছিল। আর মাত্র কয়েক মাসের মধ্যেই মিস্টার ফুল একটা ব্লাসফেমি কার্ড জোগাড়ও করে ফেলেছে। আলজার উইলসন একই সঙ্গে অবাক আর আনন্দিত হল। পাশাপাশি আলজার উইলসন ভীষণ উত্তেজিত এবং অস্থিরও বোধ করছিল। হঠাৎ করেই আলজার উইলসনের মনে হল যে ট্যাট ক্লাবের ভবিষ্যৎ তুলনাহীনভাবে উজ্জ্বল। আগে আলজার উইলসন শুধু মিস্টার ফুলের রহস্যময়তা আর ক্ষমতা দেখে ভয় পেত। তখন আলজার উইলসনের মনে হতো ট্যাট ক্লাবটাকে শুধু তথ্য আর জিনিসপত্র আদান প্রদানের কাজে ব্যবহার করা যাবে। কিন্তু এখন আলজার উইলসন সেই সুবিধাগুলোর কথা ভাবতে শুরু করল। মিস্টার ফুল যেদিন সম্রাট রোজেল গুস্তাভের সবগুলো ব্লাসফেমি কার্ড সংগ্রহ করে ফেলবে, সেদিন আলজার উইলসন এবং ক্লাবের অন্য সদস্যরা কতটা লাভবান হবে। তখন এই ট্যাট ক্লাব হয়তো সবচেয়ে শক্তিশালী গুপ্ত সংগঠনে পরিণত হবে। আলজার উইলসন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী না হয়ে পারল না। এরপর ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে বলল, একটা ব্লাসফেমি কার্ড। ক্লাইন মোরেত্তি সাথে সাথেই সবার শোনার বাধাটা সরিয়ে নিল। নিজের শোনার ক্ষমতা ফিরে পাওয়ার সাথে সাথেই মিস জাস্টিস অড্রে হল মিস্টার হ্যাংডম্যানের দিকে তাকাল। সেই অস্পষ্ট ছায়ার মধ্য দিয়ে অড্রে হল আলজার উইলসনের চোখে মুখে লেগে থাকা ধাক্কা, আনন্দ আর তীব্র বাসনাটা পড়তে পারল।
এই তো, এবার ঠিক আছে অড্রে হলো, সাথে সাথেই দারুণ একটা তৃপ্তি অনুভব করল। একটা ব্লাসফেমি কার্ড আসলেই, এটার সাথে ব্লাসফেমি স্লেটের একটা যোগসূত্র আছে। আলজার উইলসন কয়েক সেকেন্ডের জন্য মাথা নিচু করে কিছু একটা ভাবল। এরপর আলজার উইলসন তার স্মৃতি থেকে রোজেল গুস্তাভের ডায়েরির 3টে পাতা ফুটিয়ে তুলতে শুরু করল। খুব তাড়াতাড়ি হলদেটে বাদামি রঙের 3টে ছাগলের চামড়ার পার্চমেন্ট ক্লাইন মোরেত্তির হাতে চলে এলো। ক্লাইন মোরেত্তি খুব স্বাভাবিকভাবে দৃষ্টি নিচু করল। এরপর ক্লাইন মোরেত্তি মাঝারি একটা গতিতে পড়া শুরু করল। 15ই মার্চ। আমি সত্যিই এই গল্পের মূল চরিত্র। প্রত্নতাত্ত্বিক কিছু সূত্র আর লোককথার ওপর ভিত্তি করেই আমি ফগ সির সীমান্তে অরাক দ্বীপপুঞ্জে সলোমন সাম্রাজ্যের ফেলে যাওয়া একটা ভৌতিক জাহাজের খোঁজ পেয়েছি। জাহাজটার নাম ডার্ক কিং। এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। ডার্ক কিংয়ের ভেতরে বেশ কিছু প্রাচীন বই আছে। এর মধ্যে এমন একটা গুপ্তধনের ম্যাপও আছে যেটা নাম না জানা একটা দ্বীপের দিকে নির্দেশ করে। সেটা হচ্ছে সলোমন সাম্রাজ্যের এক মহান অভিজাত ব্যক্তির শেষ ঠিকানা, যে যুদ্ধে হেরে গিয়ে নর্দার্ন কন্টিনেন্ট ছেড়ে পালিয়েছিল। সেই অভিজাত ব্যক্তি তার যা কিছু ফেলে এসেছিল সবই ওই দ্বীপে আছে। এই গুপ্তধন নিশ্চিতভাবেই আমার হবে। 19শে মার্চ। অনেক চিন্তাভাবনা আর হিসাব নিকাশ করার পর আমি অবশেষে একটা দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সমুদ্রযাত্রা থেকে ফেরার পর আমি রাজকীয় সেনাবাহিনীতে একজন অফিসার হিসেবে যোগ দেব। তাই আমার জন্য এরকম সুযোগ আর দ্বিতীয়বার পাওয়া খুবই কঠিন হবে। অ্যাডওয়ার্ডস আর গ্রিম এই ঝুঁকিটা নিতে রাজি হয়েছে। তারা আমার সাথে সেই কুয়াশাচ্ছন্ন সাগরে পাড়ি জমাবে। সত্যি বলতে আমি শুধু গুপ্তধনটাই চাই না, আমি একটা ব্যাপার যাচাই করতে চাই। সূর্য, লাল চাঁদ, রাতের আকাশের তারাদের গতিপথ আর তার পাশাপাশি 4টা ঋতুর পরিবর্তন, এই সব চিহ্ন আর বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি যে পৃথিবীতে বাস করি সেটা আসলে একটা গ্রহ। যদি তাই হয় তাহলে শুধু নর্দার্ন আর সাউদার্ন কন্টিনেন্ট থাকলেই তো চলবে না। বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে দেখা যায় এই 2 মহাদেশ মিলে যে পরিমাণ ভূখণ্ড দখল করে আছে সেটা এই গ্রহের পুরো পৃষ্ঠতলের 10 ভাগের 1 ভাগও না। তাহলে বাকি পুরো অংশটাই কি শুধু সাগর আর দ্বীপ? নর্দার্ন আর সাউদার্ন কন্টিনেন্টের পশ্চিমে আছে ফগ সি আর পূর্বে আছে সোনিয়া সি। আমার সন্দেহ এই 2 সাগরের শেষ প্রান্তে আরও অন্যান্য মহাদেশ আছে, ঠিক যেমন বার্সার্ক সির শেষ প্রান্তে সাউদার্ন কন্টিনেন্টের অবস্থান। হয়তো আমি সম্পূর্ণ নতুন একটা মহাদেশ খুঁজে পাব, আর সেটা হবে ওয়েস্টার্ন কন্টিনেন্ট। চলো এগিয়ে যাই। মহান নাবিক রোজেল কলম্বাস ম্যাগেলান গুস্তাভো, যাও এবং তোমার এই অনুমান সত্যি প্রমাণ করে দেখাও। ক্লাইন মোরেত্তি ভাবল, তরুণ বয়সে সম্রাট রোজেল গুস্তাভো আসলেই বেশ বেপরোয়া ছিল। রোজেল গুস্তাভো শুধু একটা গুপ্তধনের ম্যাপ পেয়েই এমন একটা সমুদ্রযাত্রায় বের হওয়ার দুঃসাহস দেখিয়েছিল। অথচ রোজেল গুস্তাভ জানতই না যে ওই ম্যাপটা কতটা আসল বা সেখানে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা। না, রোজেল গুস্তাভো তার বৃদ্ধ বয়সেও ঠিক তরুণ বয়সের মতোই তাড়াহুড়ো করত। ওই ব্লাসফেমি কার্ডগুলোই তার প্রমাণ। ক্লাইন মোরেত্তি মনে মনে এই বলে তামাশা না করে পারল না। ডায়েরির এই পাতাটার সাথে ক্লাইন মোরেত্তির আগে পড়া 1টা বা 2টা পাতার বেশ মিল পাওয়া যাচ্ছে। মাঝখানে হয়তো মাত্র কয়েকটা এন্ট্রির গ্যাপ। তাই ক্লাইন মোরেত্তি প্রায় নিশ্চিত হয়ে গেল যে রোজেল গুস্তাভ এই সমুদ্রযাত্রায় দিক হারিয়ে ফেলেছিল আর নিরাপদ সমুদ্রপথের ঠিক বাইরেই একটা প্রাচীন আদিম দ্বীপ খুঁজে পেয়েছিল। সেই দ্বীপে বেশ কিছু বিয়ন্ডার প্রাণী ছিল। সমুদ্রযাত্রায় রোজেল গুস্তাভের সঙ্গী গ্রিম আর অ্যাডওয়ার্ডসকে রোজেল খুব জ্বালাতন করত। 4 হর্সম্যান অব দি অ্যাপোক্যালিপস আর পাইরেট কিংয়ের মিম ব্যবহার করে রোজেল তাদের খেপাত। এর পাশাপাশি রোজেল গুস্তাভো, যাকে তাদের মধ্যে সবচেয়ে চালাক বলে প্রশংসা করেছিল, সেই গ্রিম ওই আদিম দ্বীপ আবিষ্কার করার পর আস্তে আস্তে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। আর শেষ পর্যন্ত গ্রিম ফক্সির মাঝেই মারা গেল। কথা প্রসঙ্গে বলা যায়, পৃথিবী যে একটা গ্রহ, এই ধারণাটা এখন জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে ব্যাপকভাবে স্বীকৃত আর প্রমাণিত। ক্লাইন মোরেত্তি ডায়েরির 2য় পাতাটা উল্টাল। 18ই এপ্রিল। ডার্ক কিংয়ের ভেতরে পাওয়া একটা প্রাচীন বইতে আমি ওয়েস্টার্ন কন্টিনেন্ট শব্দটা খুঁজে পেয়েছি। তার মানে সত্যি সত্যি একটা ওয়েস্টার্ন কন্টিনেন্ট আছে। তবে 4th ইপকের সময় সলোমন সাম্রাজ্যেও যখন ঈশ্বররা সরাসরি এই পৃথিবীতে হাঁটাহাঁটি করত, তখনও ওয়েস্টার্ন কন্টিনেন্ট কেবল একটা গুজবই ছিল। কিংবদন্তি আছে যে ওই মহাদেশটা ছিল এলফসদের জন্মভূমি, আর এলফ কিং সনিয়াথ্রিম নামের এক প্রাচীন ঈশ্বরের সাথে এর একটা যোগসূত্র ছিল। কিন্তু এখানে সমস্যা হল, এলফসরা শেষ পর্যন্ত সোনিয়া আইল্যান্ডে এসে থিতু হয়। পরে এলফসরা বিভিন্ন পাহাড় আর সাগরের অসংখ্য দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু এলফসরা যে কখনো তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল এমন কোনো কিংবদন্তি শোনা যায় না। সংক্ষেপে বলতে গেলে ফগ সির শেষ প্রান্তটাই হয়তো ওয়েস্টার্ন কন্টিনেন্ট, যা এলফসদের জন্মভূমি। তাহলে সোনিয়া সির শেষ প্রান্তে কি আছে? সেখানে কি আসলেই একটা ইস্টার্ন কন্টিনেন্ট আছে? পৌরাণিক বইগুলোর ঠিক কোথায় এটা লুকিয়ে রাখা আছে?
এটা কি সেই রহস্যময় 4 সেকেন্ড ল্যান্ড অফ গড হতে পারে? এগিয়ে চলো রোজেল, তুমি তোমার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছ। ওয়েস্টার্ন কন্টিনেন্ট, ইস্টার্ন কন্টিনেন্ট। রোজেল গুস্তাভ ধারণা করেছিল যে শেষেরটাই হয়তো 4 সেকেন্ড ল্যান্ড অফ গড। হ্যাঁ, মিস্টার হ্যাংডম্যান একবার বলেছিল যে অরোরা অর্ডারের অনেক সদস্য সোনিয়া সিটি ট্রু ক্রিয়েটরের পবিত্র বাসস্থানের খোঁজ করছিল, আর আলজার উইলসন সন্দেহ করে যে সেই পবিত্র বাসস্থানটাই হল 4 সেকেন্ড ল্যান্ড অফ গড। এটা তো সম্রাট রোজেল গুস্তাভের চিন্তার সাথে মিলে যাচ্ছে। এই পৃথিবীতে আসলেই অনেক রহস্য লুকিয়ে আছে। ক্লাইন মোরেত্তি পাতাটার শেষ কয়েকটা প্যারাগ্রাফের দিকে চোখ বোলাল। 20 এপ্রিল। সব চিহ্ন দেখে মনে হচ্ছে আমরা একটা মহাদেশের কাছাকাছি পৌঁছে গেছি। এটা কোনো সাধারণ দ্বীপের মাটি না। তার মানে পথ হারিয়ে ফেলারও একটা সুবিধা আছে। আমি কি সত্যিই সেই বহু চর্চিত ওয়েস্টার্ন কন্টিনেন্ট আবিষ্কার করে ফেলেছি? 21 এপ্রিল। আমি অ্যাবিস দেখেছি। অ্যাবিস? রোজেল গুস্তাভো কি সত্যি অ্যাবিস দেখেছে? গুপ্তবিদ্যার ভাষায় যাকে অ্যাবিস বলে, রোজেল গুস্তাভো কি সেটার কথাই বলছে? ক্লাইন মোরেত্তির চোখের মনি ছোট হয়ে এলো। সে দ্রুত পরের পাতাটা উল্টাল, কিন্তু ডায়েরির তৃতীয় পাতাটা পড়ে ক্লাইন মোরেত্তির নিজের জীবনের ওপর আর তার এতদিন ধরে শেখা চাইনিজ শিক্ষার ওপরই সন্দেহ জাগল। পাতাটা এরকম কিছু বাক্য দিয়ে ভরা ছিল। আহ, ফাক, খিদে পেয়েছে, প্লিজ ম্যানোরের লোকজন। এটা ক্লাইন মোরেত্তি বুঝতে পারল। এটা হয়তো রোজেল গুস্তাভের ডায়েরির একটা জাল কপি। আসল ডায়েরির ওই চিহ্নগুলো দেখে কেউ হয়তো এলোমেলোভাবে কিছু বাক্য জোড়াতালি দিয়ে এটা বানিয়েছে। এই মুহূর্তে ক্লাইন মোরেত্তির মনে হচ্ছিল সে খুব পরিষ্কার অক্ষর দেখতে পাচ্ছে, আর ক্লাইন মোরেত্তির ইচ্ছে করছিল ওই জালিয়াতগুলোকে মন ভরে গালি দিতে। ক্লাইন মোরেত্তি জানতে চাইছিল রোজেল গুস্তাভের ডায়েরিতে লেখা এই অ্যাবিসটাই কি সেই অ্যাবিস যেটাকে মন্দের উৎস, দুর্নীতির দেশ আর শয়তানদের বাড়ি বলে ডাকা হয়? আসল অ্যাবিস হচ্ছে মহাবিশ্বের এমন একটা অন্ধকার দিক যেখানে স্বয়ং ঈশ্বররাও ক্ষয় যেতে পারে। স্পিরিট ওয়ার্ল্ডের মতো এই অ্যাবিসটাও বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার কথা। অন্তত বুক অফ সিক্রেটস আর নাইটহকদের সাথে থাকার সময় আমি যেসব বই পড়েছি সেগুলোতে তো এমনটাই বলা আছে। আর যদি এটা আসল অ্যাবিস না হয়, তাহলে সম্রাট রোজেল গুস্তাভ অ্যাবিস বলতে কি বুঝিয়েছে? ক্লাইন মোরেত্তি ব্যাপারটা নিয়ে বারবার ভাবতে লাগল, কিন্তু ক্লাইন মোরেত্তি কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করাতে পারল না। ক্লাইন মোরেত্তি চরম একটা অতৃপ্তি অনুভব করল, ঠিক যেমনটা কোনো উপন্যাসের সবচেয়ে টানটান উত্তেজনার মুহূর্তে লেখক লেখা বন্ধ করে দিলে মনে হয়। এক পলক সেদিকে তাকিয়েই ক্লাইন মোরেত্তি নিজেকে শান্ত করল। এরপর ক্লাইন মোরেত্তি ডায়েরির পাতাগুলোকে তার হাত থেকে মিলিয়ে যেতে দিল। তোমরা এবার শুরু করতে পারো। ব্রোঞ্জের লম্বা টেবিলটার একেবারে প্রধান চেয়ারে বসে ক্লাইন মোরেত্তি মুচকি হেসে বলল। আলজার উইলসন সাথে সাথেই দ্য সানের দিকে মাথা ঘোরাল। এরপর আলজার উইলসন খুব নিরাসক্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি ওই প্রাক্তন অভিযাত্রী দলের অধিনায়কের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছ?